বলছিলাম ইনসুলিন যদি ব্যবহার করে তাহলে ইনসুলিনের হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা বেশি। আর বলছিলাম ইনসুলিন সিক্রেটক দুটো ড্রাগস বলছিলাম, সালফোনাইলুরিয়াজ এন্ড ম্যাগনেটিনেজ। এগুলো আমাদের দেশে ইউজ করি আমরা বেশি, কারণ হচ্ছে এগুলো লো কস্ট। যাদের কিডনি বা হেপাটিক ফাংশন ইম্পেয়ার আছে তাদের হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা বেশি। যাদের দীর্ঘদিন থেকে ডায়াবেটিস আছে তাদেরও হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা বেশি। আবার ফ্রেলিটি এন্ড ওল্ডার এজ, একদম বুড়া মানুষ, একদম কাতর, তার মাসুল মাস নাই, কিছু নাই, তাদের হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে। আর এটা হলো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, তার মানে সে বুঝে না কখন ইনসুলিন নিতে হবে, কখন খাইতে হবে, তার সেই বুদ্ধি শুদ্ধি কমে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমাদের দেশে পলিফার্মেসি। অনেক ধরনের ওষুধ খায়, যখন ডায়াবেটিস হয় পেশেন্টের হার্টের ওষুধ থাকে, লিভারের ওষুধ থাকে, কিডনির ওষুধ থাকে, এবং সবগুলো ঔষধ মিলাই অনেক সময় দেখা যায় পলিফার্মেসি ইজ এ কজ অফ হাইপোগ্লাইসেমিয়া। তাহলে আমরা পেশেন্টকে ওষুধ কি দিব? আমরা পাইলাম দুই ধরনের ওষুধ, একটা হলো নন ইনসুলিন, একটা হলো ইনসুলিন। ইনসুলিনের মধ্যে কি কি ধরনের ইনসুলিন আছে? একটা হলো প্রেন্ডিয়াল ইনসুলিন বা বলাস ইনসুলিন, আর একটা হলো বেজাল ইনসুলিন। এখন একটা পেশেন্ট ইনসুলিন পায়, ডায়াবেটিস পায়, ওষুধ পায়, তাকে আমরা মনিটর করব কিভাবে? ব্লাড সুগার অ্যাকচুয়ালি মনিটর করতে হয়। পেশেন্ট যদি ইনসুলিনে থাকে, ইট ইজ বেটার টু মনিটর দ্য সুগারস 2 to 6 টাইমস পার ডে। মনে করি আমরা বিফোর ব্রেকফাস্ট করলাম, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করলাম, বিফোর লাঞ্চ 2 আওয়ার আফটার লাঞ্চ, বিফোর ডিনার 2 আওয়ার্স আফটার ডিনার। এই 6টা টাইম আমরা করতে পারি প্রথম দিকে। যখন পেশেন্ট স্টেবল হয়ে যাবে এত লাগবে না, কিন্তু ইনিশিয়ালি যখন আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি, it is better to monitor patients with 2 to 6 times per day. যারা ইনসুলিন নেন না তাদের এত না করলেও হয়, তাদেরকে আমরা 2 থেকে 3 বার সপ্তাহে, and should check before meals and 2 hours after meals. তাহলে মনিটরিং এর জন্য আমাদের যেটা হলো, যদি আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করি, at the beginning it is better to check patients at least 2 to 6 times daily, to before meals and 2 hours after meals. আর যারা ইনসুলিন নাই তাদের at least 2 to 3 times a week. HbA1c মেজার যদি আমরা করি, যে কতদিন পরে পরে করবো? HbA1c চেঞ্জ হইতে সময় লাগে 120 দিন, কারণ বিকজ আবার লাইফ স্প্যান অফ আরবিসি ইজ 120 দিন। তাহলে মেজার যদি করতে হয় তাহলে আমাদের অন্তত 3 মাস পরে পরে করতে হবে। প্রতি মাসে আসলো আর প্রতি মাসে HbA1c করলাম, ওইটা লাভ নেই। আমাদের HbA1c দেখতে হবে অ্যাটলিস্ট 3 মাস পর। এখন বলো কমপ্লিকেশন অফ ডায়াবেটিস কি? আমাদের যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে এখান থেকে, এই জন্য আমরা এখানে আসছি। কমপ্লিকেশন অফ ডায়াবেটিস বলো, এটা কিন্তু পরীক্ষার সময় ভাইভাতে রিটেনে সব জায়গায় একদম মুখস্থ থাকা লাগবে। 1 নম্বর কমপ্লিকেশন হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস, যার মধ্যে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোএসিডোসিস এন্ড হাইপার অসমোলার নন কিটোটিক স্টেট অর হাইপার অসমোলার নন কিটোটিক কমা। তাহলে বেশি না, এখানে 4টে জিনিস: হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোএসিডোসিস, এন্ড ডায়াবেটিক কিটোসিডোসিস সাধারণত টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 তে কি হয়? হাইপারসমোলার, হাইপারগ্লাইসেমিক নন কিটোটিক স্টেট অথবা কমা। আর ক্রনিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুইটা গ্রুপ, একটা হলো মাইক্রোভাস্কুলার, একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার। মাইক্রোভাস্কুলার মানে স্মলার সাইজেস ভেসেল এফেক্টেড, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাহলে 3টা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস: ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। আর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হচ্ছে কি? করোনারি আর্টারি ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এন্ড ডায়াবেটিক ফুট। আমরা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে বেশি আলাপ করব না। আমাদের অ্যাকিউট কমপ্লিকেশন বলছে হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোএসিডোসিস এন্ড হাইপারগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হইলে কি হয়? হঠাৎ করে সুগার কমে যায়, পেশেন্ট কি বলে? পেশেন্টের ঘামতে থাকে, শরীর কাঁপতে থাকে, পেশেন্টের মনে হয় যে অস্থির অস্থির লাগতেছে, আনইজি লাগতেছে। নিউরোজেনিক দেখা যায় কনফিউশন, ড্রাউজিনেস, আর নন স্পেসিফিক নশিয়া, টায়ার্ডনেস, হেডেক, এই সমস্ত হইতে পারে। হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা কি? প্রথম হলো মাইল্ড যদি হয় সেলফ ট্রিটেড। পেশেন্ট যখনই টের পাবে, যারা আমাদের পেশেন্ট অনেক দিনের ডায়াবেটিক পেশেন্ট, তারা হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে তাদের ধারণা খুব ভালো, তারা বুঝতে পারে। তারা বুঝতে পারলেই কি করবে? ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট 10 থেকে 15 গ্রাম গ্লুকোজ ড্রিঙ্ক অথবা ট্যাবলেট অথবা কনফেকশনারি এসব খেয়ে নিতে। মাইল্ড হইলে সেলফ ট্রিটেড। সিভিয়ার যদি হয় তাহলে দেখতে হবে, পেশেন্ট যদি কনসাস থাকে তাহলে তাকে মুখে গ্লুকোজ খাওয়াই দেবো, অরাল রিফাইন্ড গ্লুকোজ। যদি পেশেন্ট সেমি কনসাস বা আনকনসাস হয়, মুখে খাইতে পারবে না, দেন উই নিড 75 ml of 20% dextrose
দিয়ে দাও, অথবা ইনজেকশন গ্লুকাগন আইএম, বড়দের বেলায় 1 মিলিগ্রাম, ছোটদের বেলায় 0.5 মিলিগ্রাম। তাহলে চিকিৎসা হলো কি, যদি মাইল্ড হয় সেলফ ট্রিট, যদি সিভিয়ার হয়, যদি পেশেন্ট কনসিয়াস হয় তাহলে ওরাল গ্লুকোজ ড্রিঙ্ক, যদি পেশেন্ট সেমি কনসিয়াস বা আনকনসিয়াস হয় তাহলে আইভি গ্লুকোজ অর আইএম ইনজেকশন গ্লুকাগন। ক্লিয়ার? আমাদের যে প্রশ্ন আজকে সেই, এটা তো এই প্রশ্ন না, এই প্রশ্নের উপর থেকে চলে আসে। আমাদের প্রশ্ন হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে। এখন আমরা আসতেছি ডায়াবেটিক কিটোএসিড। ডায়াবেটিক কিটোএসিডোসিস কেন হয়? যেমন টাইপ 1 ডায়াবেটিসে দ্যাট ইজ ইনসুলিন ডেফিসিয়েন্সি। ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে কি হবে? মার্কড হাইপারগ্লাইসেমিয়া হবে। ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে মার্কড হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া যদি হয় তাহলে আমাদের ব্লাডের মধ্যে অসমোটিক প্রেসার বেড়ে যাবে। বেড়ে গেলে কি করবে? এটা ফ্লুইড ড্র করবে, সেলের ভিতর থেকে সব পানি বাইরে চলে আসবে। তাহলে প্রথম হবে ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন। তারপরে যেটুকু পানি সেলের ভিতর থেকে বাইরে চলে আসলো সেটুকু কি হবে? পেশেন্টের গ্লাইকোসিডিয়া হচ্ছে, গ্লাইকোসিডিয়া অসমোটিক ডায়োডিসিস হয়ে শরীর থেকে বাইরে চলে যাবে। শরীর থেকে বাইরে চলে গেলে এখানে তার অসমোটিক ডিহাইড্রেশন হবে, এটা হলো এক্সট্রাসেলুলার ডিহাইড্রেশন। তাহলে তার দুই ধরনের ডিহাইড্রেশন হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন, বেশি বেশি ব্লাড সুগার যখন বাড়লো, সেই ব্লাড সুগার ড্রোজ ফ্লুইড ফ্রম উইদিন দ্য সেল আউটসাইড সেল, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন। তারপরে যেটুকু পানি বাইরে আসলো সেটুকু আবার গ্লাইকোসিডিয়া অসমোটিক ডায়োডিসিস হয়ে শরীর থেকে বাইরে চলে গেল, হয়ে গেল অসমোটিক ডিহাইড্রেশন। তাহলে দুই ধরনের ডিহাইড্রেশন হচ্ছে আমাদের, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন, একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ডিহাইড্রেশন। অন্যদিকে যেহেতু আমাদের সুগার নাই কিন্তু আমাদের সেলের তো খাদ্য দরকার, ডিমান্ড আছে, তার সেলুলার হাঙ্গার, সে কি করবে? ফ্যাট ভাঙা শুরু করবে, দ্যাট ইজ লাইপোলাইসিস। এবং ফ্যাট যদি ভাঙে তাহলে সেখান থেকে তার কিটো অ্যাসিড তৈরি হবে এবং কিটো অ্যাসিডোসিস হয়ে যাবে। এক্সেসিভ কিটো অ্যাসিড তৈরি হওয়ার ফলে পেশেন্ট উইল ডেভেলপ কিটো অ্যাসিডোসিস। তাহলে দেখো আমাদের ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে ডিহাইড্রেশন। কি ধরনের ডিহাইড্রেশন? ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন এন্ড এক্সট্রাসেলুলার ডিহাইড্রেশন। আরেকটা হচ্ছে ketoacidosis, accumulation of keto acids within the body giving rise to metabolic acidosis. ক্লিনিক্যাল ফিচারে সিমটম কি হয়? পলিউরিয়া, যেহেতু ডায়াবেটিস অনেক বেশি, পলিউরিয়া, থার্স্ট, ওয়েট লস, উইকনেস, নৌশিয়া, ভমিটিং, হাত পায়ে মাসল কামড়াতে শুরু করে, ব্লাড ভিশন, অ্যাবডোমিনাল পেইন হয়। সাইন হবে ডিহাইড্রেশন, হাইপোটেনশন, কোল্ড এক্সট্রিমিটিস, টেকিকার্ডিয়া, এয়ার হাঙ্গার। কিসের জন্য? কুশমোলস ব্রিদিং হয় ইন কেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস। স্মেল অফ অ্যাসিটোন, মুখে অনেক সময় সুগন্ধ পাওয়া যায়। স্মেল অফ অ্যাসিটোন একটা সুইট স্মেল। এই সুইট স্মেল পাওয়ার পরে অনেক সময় মানুষ মারা যায়, তো ডায়াবেটিক কিটোএসিডোসিস হওয়ার পরে মারা গেলে পরে মুখে যখন ভালো গন্ধ পাওয়া যায় মানুষ বলে এই লোকটা একদম বেহেশতে যাবে, তার মুখ থেকে একদম সুগন্ধ বেরোচ্ছে, বুঝছো? আরেকটা হচ্ছে হাইপোথার্মিয়া, আলটিমেটলি পেশেন্ট উইল ডেভেলপ কনফিউশন, ড্রাউজিনেস, কমা। তাহলে আমাদের কার্ডিনাল বায়োকেমিক্যাল ফিচার্স কি ডায়াবেটিক কিটোএসিডোসিসের? একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, দুই নম্বর হলো হাইপার কিটোনেমিয়া, মানে ব্লাডের মধ্যে কিটোন লেভেল বেড়ে যাবে মোর দেন 3 মিলিমল পার লিটার। তিন নম্বর হচ্ছে ইউরিনে কিটোন বডি চলে আসে, কিটোন ইউরিয়া। আর 4 নম্বর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে তোমাকে যদি বলা হয় বায়োকেমিক্যাল ফিচার্স অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস কি, 4টা বলতে হবে: হাইপারগ্লাইসেমিয়া, হাইপার কিটোনেমিয়া, কিটোনিউরিয়া এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস। পরিষ্কার করে মনে রাখবে এই 4টা জিনিস। তোমাকে বলা হবে হোয়াট আর দ্য মেটাবলিক বায়োকেমিক্যাল ফিচার্স অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস: হাইপারগ্লাইসেমিয়া, hyperketonemia, ketonuria, and metabolic acidosis. ফ্লুইড লস কতটুকু হয় শরীরে? আমরা সাধারণত ধরে নিই যে এভারেজ ফ্লুইড লস ইন and electrolytes in moderately severe diabetic ketoacidosis is about 6 liters. 6 লিটারের মধ্যে 3 লিটার ছেলের ভিতর থেকে আসে আর 3 লিটার বাইরে থেকে আসে। ইন্ট্রাসেলুলার 6 লিটার, 3 লিটার and extracellular 3 লিটার। এখন সেরাম পটাশিয়াম কি হয়? একটা হলো ফ্লুইড কমে গেল, সেরাম পটাশিয়াম পেশেন্টের কমে যায়, কিন্তু ইনিশিয়ালি দেখা যায় যে পেশেন্টের সেরাম পটাশিয়াম নর্মালি থাকে, ভুল রেকর্ড দেয়। কেন? বিকজ অফ ডিসপ্রপোর্শনাল ওয়াটার লস। পানি যখন কমে যায় হিমো কনসেন্ট্রেশন হয়, কনসেন্ট্রেশন হলে পটাশিয়ামের লেভেল বেশি হয়। ক্যাটাবলিজম অফ প্রোটিন এন্ড গ্লাইকোজেন হয়ে বেশি বেশি পটাশিয়াম সেল থেকে ভাঙতে থাকে, যার ফলে পটাশিয়াম বেশি হয়।
ডিসপ্লেসমেন্ট অফ পটাশিয়াম ফ্রম ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট বাই হাইড্রোজেন আয়ন। যখন আমাদের অ্যাসিডোসিস হয়, এক্সেসিভ হাইড্রোজেন আয়নকে বাফার করার জন্য হাইড্রোজেন আয়ন কিছু সেলের ভিতরে ঢুকে যায়, তাহলে এগেইনস্ট একটা পজিটিভ আয়ন পটাশিয়াম আয়ন বাইরে চলে আসে। এই সমস্ত কারণে দেখা যায় যে প্লাজমা পটাশিয়াম মে ইভেন বি রেজড ইনিশিয়ালি ইন ডায়াবেটিক কিটোসিস, কিন্তু লেট পার্টে যখন আমরা চিকিৎসা শুরু করলাম, সাথে সাথে পটাশিয়াম ফল করতে শুরু করলে ট্রিমেন্ডাস। কেন? ডাইলিউশন অফ এক্সট্রাসেলুলার পটাশিয়াম বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ট্রাভেনাস। আমরা পেশেন্টকে যত ফ্লুইড দিচ্ছি, পটাশিয়াম তো সাথে দিচ্ছি না, তাহলে পেশেন্টের পটাশিয়াম কমে যাচ্ছে ডাইলিউশন হয়ে। যখন ইনসুলিন দিই, ইনসুলিন কি করে? পুশ করে পটাশিয়ামকে ফ্রম আউটসাইড টু ইনসাইড সেল, তার ফলে কমে যাচ্ছে। আরেকটা হলো কন্টিনিউয়াস রেনাল লস অফ পটাশিয়াম। তাহলে ইনভেস্টিগেশন যদি বলি যে ডায়াবেটিক কিটোসিডোসিস আছে কিনা, ইনভেস্টিগেশন কি করব? ভেনাস ব্লাড দেখবো। ভেনাস ব্লাডে কি দেখবো? সুগার দেখবো, কিটোন দেখবো, ইউরিয়া, ক্রিয়াটিন, ইলেক্ট্রোলাইট দেখবো। ইউরিন পরীক্ষায় কি দেখবো? কিটোন বডি দেখবো। ইসিজি দেখতে পারি আমরা, কারণ হাইপারক্যালেমিয়া হয়েছে কিনা। ইনফেকশন স্ক্রিন দেখতে হবে, কারণ ইনফেকশন হচ্ছে একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিক কিটোসিডোসিস। সিবিসি, ইউরিন এন্ড ব্লাড, সিএস, চেস্ট এক্স। আর এবিজি করব টু আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাসিডোসিস। ম্যানেজমেন্ট, তোমাকে পরীক্ষায় 1 নাম্বারের জন্য তোমাকে পরীক্ষায় একটা প্রশ্ন আছে দেখলাম, নাম্বার 1 মাত্র। হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অফ ডায়াবেটিক কিটোসিস? তাহলে শুধু এইটা লিখলেই হবে। 1 নম্বর হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট, 2 নম্বর হচ্ছে ইনসুলিন ফর কারেকশন অফ হাইপারগ্লাইসেমিয়া, 3 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অফ প্রেসিপিটেটিং কজ লাইক ইনফেকশন। যদি ইনফেকশন থাকে তাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। আরেকটা হচ্ছে প্রপার মনিটরিং। তাহলে পরীক্ষায় যদি তোমাকে 1 নাম্বার, যেমন ওই তোমাদের অসপিতে আসছে, রাইট ডাউন দা ম্যানেজমেন্ট আউটলাইন অফ টিকে, তাহলে এই 4টা জিনিস লিখে দিবা। ফ্লুইড রিপ্লেসমেন্ট ফর কারেকশন অফ ডিহাইড্রেশন, insulin for correction of hyperglycemia, treatment of precipitating cause like infection, and proper monitoring. আর এডিশনাল প্রসিডিউর যদি যদি রিটেনে প্রশ্ন আছে, তাহলে এডিশনাল কিছু লিখতে পারো। ক্যাথেটারাইজেশন ইফ নো ইউরিন পাস্ট ফর 3 আওয়ার্স। ক্যাথেটারাইজেশন করতে হবে, কারণ পেশেন্টের ইউরিন আউটপুট কতটুকু হচ্ছে সেটা আমাদের হিসাব করতে হবে। এই জন্য ইট ইজ বেটার টু ডু ক্যাথেটারাইজেশন। সেন্ট্রাল ভেনাস লাইন ইফ কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ কম্প্রোমাইজড, কারণ আমরা তাকে ফ্লুইড দিতেছি, ফ্লুইড যে বেশি হয়ে গেল কিনা, কম হয়ে গেল কিনা, এটা মেজার করার জন্য ইট ইজ বেটার টু হ্যাভ এ সেন্ট্রাল ভেনাস লাইন এন্ড টু মেজার সেন্ট্রাল ভেনাস প্রেশার। Measure arterial blood gases and repeat chest X-ray if oxygen saturation is less than 92%. ECG monitoring in severe cases and thromboprophylaxis with low molecular weight. যখনই পেশেন্টের আমরা ডায়াবেটিস হইতেছে, পেশেন্টের কিন্তু হিমো কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে, এবং হিমো কনসেন্ট্রেশন হইলে পরে দেয়ার ইজ মোর চান্স অফ ডেভেলপমেন্ট অফ থ্রম্বোসিস। সো এই জন্য পেশেন্টকে অলওয়েজ থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস উইথ লো মলিকুলার ওয়েট হেপারিন। এইটা আমি দেখাচ্ছি, তবু এটা পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না। প্রথম 6 ঘন্টায় আমরা কি করব? ফ্লুইড ডিপ্লিস করে ফেলবো। প্রথম 1 ঘন্টায় আমরা 1 লিটার দিব। কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশার যদি সিস্টোলিক প্রেশার 90 এর কমে থাকে, তাহলে প্রথম 15 মিনিটে 500 মিলিলিটার দিয়ে দিব, তারপরে দেখে দেখে দিব। ইনসুলিন আমরা শুরু করে দিব প্রথমে 50 ইউনিট হিউম্যান ইনসুলিন in 50 মিলিমিটার of 0.9 sodium chloride infused intravenously, rate of 0.1 unit per kg body weight per hour। এবং তার আগে যে সাবকিউটেনিয়াস ইনসুলিন পাইতো সেটা কন্টিনিউ করব। পারফর্ম ফার্দার ইনভেস্টিগেশন এন্ড রেস্টোরেশন অফ ইউজুয়াল রেজিমেন। আমরা কখন করব? অরিজিনাল রেজিমে চলবো যখন, তারপরে পরের ঘন্টায় 1 ঘন্টা পর থেকে আমরা ফ্লুইড দিব। পরের 2 ঘন্টায় 1 লিটার, তারপরে 2 ঘন্টায় 1 লিটার, তারপরে 4 ঘন্টায় 1 লিটার, আরো 4 ঘন্টায় 1 লিটার, এইভাবে দিতে থাকি। আর আমরা আরেকটা জিনিস হলো, আমরা তো এতক্ষণ দিছিলাম ইনসুলিন আর দিছিলাম নর্মাল স্যালাইন, কিন্তু যখন থেকে দেখবো যে ব্লাড সুগার লেভেল 14 এর নিচে চলে আসে 14 মিলিমল, তখন থেকে আমরা নর্মাল স্যালাইনের সাথে 10% গ্লুকোজ এড করে দিই। সো ফ্লুইড যে এত দিবা, আমরা ফ্লুইডের ব্যাপারে কিছুটা কশাস থাকতে হবে। কাদের ব্যাপারে? এল্ডারলি পারসন, ভলিউম ওভারলোড যেন না হয়, ইয়ং পিপল, প্রেগনেন্ট পেশেন্টস এন্ড দোজ উইথ রেনাল ফেইলিউর। পটাশিয়াম সম্পর্কে একটা কথা বলা আছে যে পটাশিয়াম দেখতে হবে বারবার, ঘন্টায় ঘন্টায় দেখে কি করবে। যদি পটাশিয়াম মোর দেন 5.5 থাকে, তাহলে আমরা কোনো পটাশিয়াম দিব না। যদি আমরা পটাশিয়াম 3.5 to 5.5 থাকে, তাহলে 40 মিলিমল পার লিটার দিব। যদি পটাশিয়াম 3.5 এর নিচে চলে আসে, তাহলে আরো বেশি দিব। এন্ড অলওয়েজ কনসাল্ট এ সিনিয়র রিভিউ ইজ।
তাহলে ইনসুলিন থেরাপি তুমি ছবিতে ইনসুলিন থেরাপি আইভি বলাস দিব আমরা 0.1 to 0.2 ইউনিটস পার কেজি শুরু করে দিব ইনফিউশন। মেইনটেনেন্স ডোজ পরে দিব আমরা। গোল হলো আমরা যে ইনসুলিন দিব প্রতি ঘন্টায় ঘন্টায় সুগার দেখব। আমাদের গোল হচ্ছে প্রতি ঘন্টায় 50 থেকে 80 মিলিগ্রামের বেশি সুগার কমবে না। যদি বেশি কমে যায় তাহলে ডোজ কমাই দিব। যদি দেখা যায় যে 50 মিলিগ্রামও কমে নাই, আরো কম কমছে, তাহলে আমরা ডোজ বাড়াই দিব। তাহলে কি হচ্ছে, যদি আমরা ইনসুলিন দিব আমরা বলাস ডোজে আইভি 0.1 to 0.2 ইউনিটস পার কেজি, নট মোর দেন 8 ইউনিটস পার আওয়ার। যদি দেখা যায় যে আমাদের সুগার 50 মিলিগ্রামের নিচে 50 মিলিগ্রামও কমে নেই, তাহলে আমরা ইনসুলিনের ডোজ বাড়াবো। যদি দেখা যায় যে 80 মিলিগ্রামের বেশি কমে গেছে, তাহলে ডোজ কমাবো। If falling too rapidly, decrease the rate. If falling too slowly, increase the rate. Continue IV insulin until urine is free of ketones and RB blood sugar reaches 250 to 300 milligrams. এইগুলো দরকার নাই, এটাও দরকার নেই। এখন হলো কমপ্লিকেশন অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। তোমাদের একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ দিস? এক নম্বর কমপ্লিকেশন হলো শক। কিসের জন্য শক হবে? পেশেন্টের যে এত ফ্লুইড লস হচ্ছে, ডিহাইড্রেশন হয়ে পেশেন্ট শক হয়ে যেতে পারে, ইফ নট ইমপ্রুভিং উইথ ফ্লুইড। মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে যেতে পারে। ভাস্কুলার থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। কেন? সিভিয়ার ডিহাইড্রেশন। এবং কোথায় ডেভেলপ করে? মেইনলি ডেভেলপ করে সেরিব্রাল ভেসেলে। পেশেন্ট মে প্রেজেন্ট উইথ স্ট্রোক occurs hours to days after diabetic ketoacidosis. আমরা যে ফ্লুইড দিচ্ছি ঘন্টায় ঘন্টায় ফ্লুইডের যদি আমরা মনিটর না করি, দেন the patient may develop, because of aggressive fluid resuscitation, patient may develop pulmonary edema. আরো হইতে পারে পেশেন্ট মে ডেভেলপ সেরিব্রাল ইডিমা। যখন পেশেন্টের মনে করো গ্লুকোজ নর্মালে চলে আসছে, আমরা যদি শুধু নর্মাল স্যালাইন দেই, তাহলে তার সেরিব্রাল ইডিমা হইতে পারে। এই জন্য তখন আমাদের তার সাথে গ্লুকোজ এড করতে হবে। আরেকটা হলো ইনসুলিন কম দেই বেশি দেই, এই কারণের জন্য পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হইতে পারে, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে। আর পেশেন্টের যদি পটাশিয়াম আমরা প্রপারলি মনিটর না করি, তাহলে হাইপোক্যালেমিয়া হইতে পারে। তাহলে আমাদের কমপ্লিকেশনস অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস: শক, ভাস্কুলার থ্রম্বোসিস, পালমোনারি ইডিমা, সেরিব্রাল ইডিমা, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া এন্ড হাইপোক্যালেমিয়া। এই 6টা জিনিস পরীক্ষায় তোমাকে লিখে দিতে হবে। তোমাকে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা আমি তো হারাই ফেললাম, মনে কোয়েশ্চেনটা তোমাদের সেই কোয়েশ্চেনটা আমি পাইনি। তাহলে এইটুকুই তোমাদের কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা আমি তো পাচ্ছি না। দেখো তো তোমাদের ডায়াবেটিক কিটোএসিডোসিস একটা প্রশ্ন আছে, প্রশ্নটা পাও নাকি? আমি তো কোয়েশ্চেনটা পাচ্ছি না, কোথায়? শুধুই থাইরয়েডের প্রশ্ন আছে। তাহলে আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস সম্পর্কে যেটুকু পড়ছি, আমরা ডায়াবেটিস পড়ছি, ডায়াবেটিসের চিকিৎসা পড়ছি, ডায়াবেটিসের ঔষধ সম্পর্কে জানছি, ডায়াবেটিসের কি কি ধরনের ইনসুলিন পাওয়া যায় আমাদের দেশে আমরা সেটা জানছি। আর আমরা জানছি ডায়াবেটিসের কমপ্লিকেশন কি। কমপ্লিকেশনের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অ্যাকিউট, একটা হলো ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিয়া, একটা হলো ডায়াবেটিক কিটোএসিডোসিস। আমরা দুইটাই পড়ছি। এখন তোমরা বলো, আমি ডায়াবেটিস এর চেয়ে বেশি আর পড়াবো না। ডায়াবেটিসের কমপ্লিকেশন যেটা লং টার্ম পড়ছি, আর তোমার ডায়াবেটিসের কমপ্লিকেশন একটু জেনে নিবা। তোমাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কেমনে ডায়াগনোসিস করতে হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি কেমনে ডায়াগনোসিস করতে হয়, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটা একটু যদি পারি তাহলে দেখাই দিই। ডায়াবেটিক কিডনি ডিজিজ কি কি হইতে পারে? নেফ্রোটিক সিনড্রোম হইতে পারে, proteinuria with hypertension, chronic kidney disease, proteinuria or raised serum creatinine detected incidentally. Diabetic proteinuria, diabetic kidney disease হইছে ডায়াগনোসিস কেমনে করবা? মাইক্রোঅ্যালবুমিনুরিয়া ইজ দ্য ফার্স্ট সাইন অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তোমাকে পরীক্ষায় ভাইবা জিজ্ঞেস করতে পারে, এই যে পেশেন্ট তুমি দেখছো লং কেস, এই পেশেন্টের কি তোমার নেফ্রোপ্যাথি আছে না নাই, তুমি কি বলবা? তোমাকে বেডসাইড পরীক্ষার জন্য ইউরিন দেওয়া হয়েছে। বেডসাইড পরীক্ষায় যদি প্রোটিন থাকে তাহলে বলবা ইয়েস স্যার, দিস পেশেন্ট হ্যাজ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। যদি প্রোটিন না থাকে তাহলে বলবা পসিবলি দিস পেশেন্ট হ্যাজ নো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। কেন বললা তুমি নাই? বিকজ তার ইউরিনে প্রোটিন পাওয়া যায়। কেন বলছো তুমি আছে? বিকজ তার ইউরিনে প্রোটিন পাওয়া গেছে। ক্লিয়ার? পরীক্ষার সময় তোমাকে লং কেসের মধ্যে এটা ধরবে, তুমি এই কেসে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে না নাই। তারপরে বলবে তোমাকে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে কিনা। নিউরোপ্যাথি কি কি ধরনের হয়? নিউরোপ্যাথি কি কি ধরনের হয় বলো? সোমাটিক নিউরোপ্যাথি এন্ড অটোনমিক নিউরোপ্যাথি। সোমাটিক নিউরোপ্যাথি হয় পলিনিউরোপ্যাথি, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, আবার হয় মনোনিউরোপ্যাথি। আর ভিসারালের মধ্যে হয় কার্ডিওভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, জেনিটোরিনারি, সুডোমোটর, ভ্যাসোমোটর, পিউপিলারি এটসেট্রা।
এই যে অটোনমিক নিউরোপ্যাথির ফিচার কিন্তু তোমাকে জানতে হবে। কার্ডিওভাস্কুলারে কি হয়? ফিক্সড হার্ট রেট। ফিক্সড হার্ট রেট মানে কি? আমি যদি এখন দৌড় দিই তাহলে আমার হার্ট রেট বাড়বে না কমবে? হার্ট রেট বাড়বে। কেন বাড়বে? বিকজ অফ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। তো সিম্প্যাথিক নার্ভ যদি কাজ না করে তাহলে আমি দৌড়াইলেও আমার হার্ট রেট বাড়বে না। এটাকে বলে ফিক্সড হার্ট রেট। পোস্টারাল হাইপারটেনশন, আমি যখন শোয়া থেকে উঠে দাঁড়াই, হঠাৎ করে ব্লাড যখন নিচের দিকে চলে যায় তখন কি হয়? ভেসো কনস্ট্রিকশন হয়, ব্লাড নিচে যাইতে পারে না, তার ফলে প্রেশার কমে না। কিন্তু যদি আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ না করে তাহলে পোস্টারাল হাইপারটেনশন। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পেশেন্ট প্রায় কমপ্লেন করবে, অ্যাবডোমেন ভর্তি ভর্তি লাগে, বমি লাগে, খাইতে পারি না, নকটার্নাল ডায়রিয়া হয়, ডায়াবেটিক ডায়রিয়া, কনস্টিপেশন হয় কারো কারো। জেনিটোরিনারি, দ্যাট ইজ লস অফ লিবিডো, ইউরিনারি ইনকন্টিনেন্স, লস অফ ইরেকশন, এই সমস্ত হতে পারে। সুডোমোটর, নকটার্নাল সুইটস, অনেক রুগী এসে কমপ্লেন করে, স্যার খাওয়ার সময় আমার মুখ একদম ঘেমে যায়, এটা হলো সুডোমোটর। গাস্ট্রেটরি সুইটিং বলি আমরা এটাকে, গাস্ট্রেটরি সুইটিং। বলবা যে রুগী এসে কমপ্লেন করে, স্যার আমি যখন খাইতে বসি, খাওয়া শুরু করলে আমার ঘামতে ঘামতে আমার মুখ শুধু ঘামে। ভ্যাসোমোটর, পিউপিলারি, এই সমস্ত কমপ্লিকেশন হইতে পারে। ডায়াবেটিক নিউরোপ্যাথি, তোমাকে পরীক্ষার সময় বলা হবে তোমার এই রোগী ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে না নাই। তুমি কিভাবে বলবা? বলবা যে স্যার আমি পেশেন্টকে পরীক্ষা করছি, পেশেন্টের কোনো সেন্সরি লস নাই, পেশেন্টের জার্ক সব নর্মাল, পেশেন্টের কোনো মোটর উইকনেস নাই, সো আই এম টেলিং দ্যাট দি পেশেন্ট হ্যাজ নো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। যদি তুমি এগুলো পরীক্ষা না করো তাহলে হবে না। তোমাকে তখন দেখাইতে বলবে যে দেখাও তো দেখি কি কি সেন্স দেখছো তুমি। বলবা যে সেন্স অফ প্রপ্রিওসেপশন দেখছি, টাচ দেখছি, প্রেশার দেখছি। বললে সেন্স কোথায় আগে লস হয়? সবচেয়ে ডিস্টেলি আগে লস হয়, আস্তে আস্তে উপরের দিকে উঠে। এটাকে বলে আমরা গ্লোভস এন্ড স্টকিং প্যাটার্ন। তার মানে আমরা যখন হাত মোজা পরি, মোজাটা এই দিক থেকে শুরু করে এই দিকে উঠতে থাকে। আমরা পায়ে যখন মোজা পরি, পায়ের দিকে, তাহলে ডিস্টাল পার্ট থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এটাকে বলে গ্লোভস এন্ড স্টকিং প্যাটার্ন অফ লস অফ সেন্সেশন। তাহলে আমরা তোমাকে পরীক্ষায় বলবে নিউরোপ্যাথি আছে কি নাই, তুমি বলবা ইয়েস অর নো। যদি ইয়েস বলো তাহলে দেখাইতে হবে তোমার সেন্সরি লস আছে কিনা, জার্ক ডিমিনিশড আছে কিনা, পেশেন্টের মোটর উইকনেস আছে কিনা। যদি না বলো তাহলে দেখাইতে হবে যে জার্ক সব নর্মাল, পেশেন্টের সেন্সরি সিস্টেম নর্মাল, পেশেন্টের কোনো মোটর উইকনেস নাই। এগুলো কিন্তু পরীক্ষার সময় তোমাকে ধরবেই প্যারাস্থেসিয়া। ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি জিনিস? রেটিনোপ্যাথি হচ্ছে ডায়াবেটিসের কারণে চোখের রেটিনাতে কিছু পরিবর্তন হয়, সেটাকে বলি আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি ধরনের হয়? সাধারণত দুই ধরনের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। একটা হচ্ছে প্রলিফারেটিভ, নন প্রলিফারেটিভ, আর একটা হচ্ছে প্রলিফারেটিভ। নন প্রলিফারেটিভ, প্রলিফারেটিভ। ডায়াবেটিক রেটিনোপ্যাথি কেমনে প্রিভেন্ট করবা? গ্লাইসেমিক কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল, ম্যানেজমেন্ট অফ ডিজিজ। তাহলে তোমাদের পরীক্ষার সময় ডায়াবেটিসের লং কেস থাকবে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। লং কেসে তোমাকে ডায়াবেটিসের ডেফিনিশন জানতে হবে, ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস কাকে বলে জানতে হবে, ডায়াবেটিস ডিফাইন করার জন্য তুমি কি কি ভাবে টেস্ট করে ডায়াবেটিস ডায়াগনোসিস করতে হবে সেটা জানতে হবে, ডায়াবেটিসের কি কি ঔষধ ব্যবহার করা যেতে পারে, নন ইনসুলিন কি আছে, ইনসুলিন কি আছে, ডায়াবেটিস যদি ওষুধ কোনটার কি সাইড এফেক্ট আছে, ওয়েট যদি বেশি থাকে কোন ওষুধ ইউজ করবো, ওয়েট যদি কম থাকে কোন ওষুধ ইউজ করবো, একটা পেশেন্টের ডায়াবেটিসের ইনসুলিন দিলে কি কি কমপ্লিকেশন হইতে পারে, ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিয়া হলে কি চিকিৎসা করবা, হাইপোগ্লাইসেমিয়া হলে কিভাবে ডায়াগনোসিস করবা, একটা পেশেন্টের ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়েছে কিনা কেমনে বুঝবা, ডায়াবেটিক কিটোএসিডোসিস কাদের বেশি হয়, টাইপ 1 এ না টাইপ 2 তে, ডায়াবেটিস কিটোএসিডোসিস চিকিৎসার আউটলাইনটা কি, আর ডায়াবেটিস কিটোএসিডোসিস হইলে কি কি কমপ্লিকেশন হইতে পারে। আমার মনে হয় আমরা আজকে এখানেই শেষ করবো। তো তোমাদের ডায়াবেটিস আমরা আজকে শেষ করে দিলাম। আগামী দিন আমরা যেটা শুরু করব, আরো কিছু প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর মধ্যে দেখলাম একিউট রেনাল ফেলিওর, তারপরে গ্লোমারুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, এগুলোর প্রশ্ন, এগুলো আমি আগামী সপ্তাহ থেকে শুরু করব। এখন তোমরা বলো কিছু, তোমাদের কিছু বলার আছে? আসো তোমরা, তোমরা আমার কথা শুনতেছো কিনা আমি তাও তো বুঝতেছি না। হ্যালো, জি স্যার। আসো তোমরা। আচ্ছা, তাহলে তোমাদের এখন কোনো প্রশ্ন আছে কিনা যেগুলো আমরা আলোচনা করছি? তোমাদের পরীক্ষার সময় কিন্তু একটা ডায়াবেটিক কিটোসিসের উপর একটা তোমাদের অস্পিতে প্রশ্ন আছে, আমি প্রশ্নটা খুঁজে পাইলাম না এখন, প্রশ্নটা পাইলে প্রত্যেকটা প্রশ্ন আনসার গুলো অবশ্যই মধ্যে দেওয়া হয়েছে যে এই নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে, পেশেন্টের কি আশা করো, আমরা বলবো ডায়াবেটিক কিটোসিস। কিভাবে ডায়াগনোসিস করবা? পেশেন্টের ইউরিন কিটোন করব, পেশেন্টের ব্লাড কিটোন করব, পেশেন্টের ব্লাড সুগার করব, আর পেশেন্টের আর্টেরিয়াল ব্লাড টেস্ট করবো অ্যাসিডোসিস আছে।
এগুলা করার পরে কি চিকিৎসার আউটলাইন? আউটলাইন হলো ফ্লুইড, ইনসুলিন, ইনফেকশন থাকলে তার কন্ট্রোল, আর হলো প্রপার মনিটরিং। এই হলো আমাদের চিকিৎসার আউটলাইন। কমপ্লিকেশন কি কি? একটা হলো শক, একটা হলো তোমার থ্রম্বোস, ভাস্কুলার থ্রম্বোসিস, একটা হলো হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালেমিয়া। এগুলো হচ্ছে আমাদের কমপ্লিকেশন। তাহলে তোমাদের টাইম হয়ে গেছে। ওকে, তোমাদের নেক্সট ক্লাস কিসের? ওকে, থ্যাংক ইউ। স্যার গাইনি। ঠিক আছে, আমি তাহলে শেষ করে দিলাম।